বাহরাইনের বিপক্ষে ড্র দিয়ে গোল্ড কাপ শুরু করল বাংলাদেশ অলিম্পিক দল। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাস বাড়লেও জাতীয় দলের ফুটবলারদের উন্নতির প্রয়োজন মত সহকারী কোচের। সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ক্যারিবীয় যুবারা। 2017 সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে র্যাঙ্কিংয়ে 5-এ থাকবে, বিশ্বাস সাকিব আল হাসানের। দলবদলকে সামনে রেখে ক্লাবগুলোর সব শর্ত পূরণ করেছে হকি ফেডারেশন। বিদেশি কোটায় 5 খেলোয়াড় থাকায় রয়ে গেছে বিতর্ক। এবং লিওনেল মেসি ও গ্যারেথ বেলের হ্যাটট্রিকে লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। ফরওয়ার্ডদের ব্যর্থতায় বঙ্গবন্ধু গোল্ড কাপের শুরুটা ড্র দিয়ে করল বাংলাদেশ অলিম্পিক দল। রোববার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের সাথে 1-1 গোলে ড্র করেছে বাংলার যুবারা। সুমন সরকারের ক্যামেরায় এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। এসএ গেমসের আগে নিজেদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতেই বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ অলিম্পিক টিম, যেখানে লক্ষ্যটাও স্পষ্ট, নাম লিখাতে হবে টুর্নামেন্টের সেমিফাইনালে। তাই প্রথম একাদশে 4 সিনিয়র নিয়ে সানচেজ শিষ্যদের ম্যাচের শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটা বাংলাদেশ পায় মাত্র 8 মিনিটেই, কিন্তু রুবেল মিয়া সুযোগটি হেলায় নষ্ট করলে এগিয়ে যেতে ব্যর্থ হয় অনুজরা। লাল সবুজের প্রতিনিধিদের পরের আক্রমণটি ম্যাচের 19 মিনিটে, তবে এবার হতাশ করেনি ইউসুফ সিফাত। রুবেল মিয়ার ক্রসে পা ছুঁয়ে বাংলার সমর্থকদের আনন্দের উপলক্ষে এনে দেন এই মিডফিল্ডার। বড়দের মতো লিড ধরে রাখতে না পারার রোগটা যে ছোটদেরও আছে তারই প্রমাণ মিলেছে ম্যাচের 23 মিনিটে। রেজা কেষ্টর বোঝাপড়ার অভাবকে কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরাতে ভুল করেনি মিডফিল্ডার জসিম আল শাইখ। 1-1 গোলে সমতায় থেকে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ফুটবল খেলতে থাকে বাংলার যুবারা, যার সুযোগটা আসে ম্যাচের 52 মিনিটে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও এবার স্কোর করতে ব্যর্থ হন দলের একমাত্র ফরওয়ার্ড সজীব। এরপর প্রতিপক্ষের দুর্গে বাংলার আক্রমণ ছিল আরো বেশ কিছু, কিন্তু সেগুলো আলোর মুখ না দেখলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অলিম্পিক দল। শুরুটা বড়দের মতো হলো না বাংলার যুবাদের। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে সানচেজ শিষ্যরা। তবে জয় না পেলেও সেমিফাইনালের লক্ষ্যে থাকা এই দলটির ঢাকা পর্বের জন্য অনুপ্রেরণা হতে পারে যশোর থেকে নিয়ে যাওয়া এই 1 পয়েন্ট। যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে বাহরাইন এবং বাংলাদেশ অলিম্পিক দলের ম্যাচের দিন ছিল দর্শক খরা ছিল যশোর শামসুল হুদা স্টেডিয়ামে, যার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত কড়াকড়ির পাশাপাশি যথেষ্ট প্রচারণার অভাবকেই দুষছেন সাধারণ দর্শকরা। অন্যদিকে সময় স্বল্পতার পাশাপাশি বাফুফের অব্যবস্থাপনাকে দায়ী করেছে যশোর ডিএফএ। সুমন সরকারের ক্যামেরায় এসএম ইকবালের আরও একটি রিপোর্ট। মাইকিং করে এভাবেই দর্শকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা ছিল টিকিট বিক্রেতাদের, কিন্তু তাতে কাজের কাজ হয়েছে থোড়াই। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে কিছু দর্শক স্টেডিয়ামমুখী হলেও এদিন তার সংখ্যাটা ছিল আরো কম। স্টেডিয়ামের আশেপাশের কাউন্টারগুলোতে ছিল না ফুটবল প্রেমীদের ভিড়, অথচ শ্রীলঙ্কার বিপক্ষে 2014 সেই প্রীতি ম্যাচে উপচে পড়া দর্শক উপস্থিতি ছিল স্টেডিয়ামটিতে। কিন্তু এবার কেন উল্টো পরিস্থিতি? গতবার যারা টিকিট কাটছিল অরিজিনাল তারাই দেখতে পারে নাই, যারা ফুটবল প্রেমী তারাই দেখতে পারে না। হঠাৎ করে বাইরের লোকজন টিকিট বাদে বিনা টিকিটেই ঢুকে পড়ছে। যাতায়াত ব্যবস্থাটা মনে করেন যে সংকীর্ণ করা হয়েছে শহরের খেলার নিরাপত্তার স্বার্থে, যার কারণে এখানে দর্শক আসতে পারতেছে না। 4-5 যতটুকু সম্ভব প্রচার প্রচারণা করেছে, এই প্রচারের মধ্যে লোক সংখ্যা কম হয়েছে। আজকেও কিন্তু অনেক দর্শক আছে, তবে সেদিনের থেকে আজকে একটু কম। ক্রিকেট ব্যতীত যে কোনো ধরনের প্রতিযোগিতায় ঢাকার স্টেডিয়ামগুলো সবসময় ভোগে দর্শক খরায়। সেই পরিস্থিতি থেকে বের হতেই বঙ্গবন্ধু গোল্ড কাপ ঢাকার বাইরে আয়োজন করার সিদ্ধান্ত ছিল বাফুফের। কিন্তু তারপরও কেন একই চিত্র? সময়ের অত্যন্ত স্বল্পতা, মাত্র 7 দিনে আমাদের টুর্নামেন্ট হয়। জাল টিকিটের একটা আতঙ্ক কাজ করেছে। একদিন আগে আমরা টিকিটটা পেয়েছি, যে টিকিটটা বিভিন্ন জায়গায় আমরা যে সমস্ত পয়েন্ট করেছিলাম সেই জায়গায় আমরা পৌঁছাতে কিন্তু অনেক সময় লেগেছে। আর 1 ম্যাচ পর যশোরের শামসুল হুদা স্টেডিয়াম থেকে গোল্ড কাপ চলে যাবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানেও যদি দর্শক উপস্থিতির চিত্র অভিন্ন থাকে তাহলে হয়তো প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বাফুফের এবারের আয়োজন। এসএম ইকবাল, সময় সংবাদ, যশোর।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী মাঠে কৌশল পাল্টে খেলাটাই মূল মন্ত্র। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের যশোর পর্ব শেষে ঢাকায় ফিরে রোববার প্রথমবারের মতো অনুশীলন, এমনটাই জানান দলের সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। তবে প্রথম ম্যাচের বড় জয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়লেও মাঠের উত্তেজনা সামলে ভালো খেলতে দলে অনেক উন্নতির প্রয়োজন বলেও মনে করেন তিনি। সাফের ব্যর্থতায় সমালোচনার ঝড় উঠেছিল। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন দলের সামর্থ্য আর কোচের পরিকল্পনা নিয়ে। তবে বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া 4-2 গোলের জয়টা অনেকটা মন্দের ভালো হয়ে এসেছে কোচ মারুফুল হকের দলের জন্য। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের পর সাফেও হতাশার বৃত্তে থাকা দলটি এ জয়কেই দেখছে টনিক হিসেবে। বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা আমি বলবো শ্রীলঙ্কার অলমোস্ট কিন্তু সাফের দলটাই ছিল এখানে। সো পারফরমেন্স ওয়াজ গুড প্লেয়ারদের, কিন্তু আমি একটা জিনিস বলবো, আমাদের এক্সপেকটেশনটা ইভেন প্লেয়ারদেরও কনফিডেন্স লেভেলটা এখন একটু বেড়েছে, কিন্তু এটাকে আত্মতুষ্ট হওয়ার কোনো কারণ আমি দেখছি না, কারণ আপনাকে কনসিস্টেন্ট পারফর্মার হতে হবে। বাস্তবতা হচ্ছে আমাদের কিন্তু এই কনসিস্টেন্সিটাই আমাদের রাখতে পারি না আমরা। ঢাকা পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়ার ক্লাব ফালদো ইউনাইটেড। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে মামুনুলদের। তাদের বিপক্ষে এবার কৌশলটাও থাকছে ভিন্ন। তবে বাংলাদেশের শেষ 3 জয়েই গোলের দেখা পাওয়া স্ট্রাইকার শাখাওয়াত রনি অনুশীলনে চোট পেলেও তা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। এটা একটা সামান্য ইনজুরি, এটা এমন মেজর কিছু না। মালয়েশিয়ার কথা যদি বলি, ওরা হাই লাইন ডিফেন্স খেলে, অনেক উপরে খেলে, যার ফলে ডিফেন্স লাইন এবং গোলকিপারের মাঝখানে অনেক স্পেস থাকে। সো আমাদেরকে কিন্তু ওই স্পেসগুলো ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করার জন্য যে স্পেশাল ট্যাকটিক্সগুলো রয়েছে, সেই ট্যাকটিক্সগুলো নিয়ে আমরা কাজ করেছি। অ্যাকর্ডিং টু ম্যাচ আপনাকে বিহেভ করতে হবে। আমি বাংলাদেশের সঙ্গে মালদ্বীপ কীভাবে খেলবে, কিংবা ভুটানের সঙ্গে বাংলাদেশ কীভাবে খেলবে, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটার টেম্পারমেন্ট কী হবে, এটাও কিন্তু প্লেয়ারের একটা হচ্ছে ট্যাকটিক্যাল বিহেভিয়ার। দায়িত্ব নিয়ে আশার ফানুস উড়িয়েছিলেন কোচ মারুফুল হক। তবে সাফে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে পুরোপুরি ব্যর্থ তিনি। সাফের মতো না হলেও আন্তর্জাতিক আসর হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপই বা কম কিসে। তাই আন্তর্জাতিক ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জটা দল কিভাবে নেয়, তাই দেখার অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ। প্রতিপক্ষ কঠিন হলেও এই ম্যাচে জয় তুলে নিতে চায় রিকি হার্বার্টের শিষ্যরা। অন্যদিকে জাতীয় দল নিয়ে খেলতে আসা কম্বোডিয়া চায় টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সোমবার বিকেল 2:45টায়। সাফের পর খুব একটা প্রস্তুতির সুযোগ পায়নি মালদ্বীপ। তার উপর এই দলে নেই সাফ খেলা অধিকাংশ ফুটবলার, সেই সাথে আছে ভ্রমণ ক্লান্তি। তাই প্রথম দিন কোনো অনুশীলন করেনি মালদ্বীপ। তারপর জয়ের ব্যাপারে আশাবাদী রিকি হার্বার্টের শিষ্যরা। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের পর একমাত্র দল হিসেবে জাতীয় দল নিয়ে এসেছে কম্বোডিয়া। দলটির অধিকাংশ ফুটবলারই খেলেছে বিশ্বকাপ বাছাই ফুটবল। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী কম্বোডিয়ানরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের যুবদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ব্যাটসম্যানদের বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। অন্যদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের কোচ গ্রাহাম ওয়েস্ট। ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সকাল 9টায়। যুব বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দারুণ এক প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ শান্ত, পিনাক ঘোষরা। ক্যারিবীয় যুবাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কম মিরাজ বাহিনী। নিজেদের শক্তির জায়গায় স্পিন দিয়ে ক্যারিবীয়দের বধ করার চেষ্টা চালানো ছাড়াও ব্যাটসম্যানদের রাখতে হবে বড় ভূমিকা। প্রথম ম্যাচের আগে এমন পরিকল্পনা বাংলাদেশ অধিনায়কের। ইন্টারনেট ঘেটে ক্যারিবীয়দের দুর্বলতা খুঁজে ফিরেছেন কোচ মিজানুর রহমান। তবে প্রথম ম্যাচের আগে ব্যাটিং ডিপার্টমেন্টে আরো উন্নতির দিকেই জোর দিচ্ছেন তিনি। ওদের পেস বলার অনেক ভালো, আর আমাদের কন্ডিশনে যদি আমরা পেস বলটা অ্যাডাপ্ট করতে পারি, আসলে স্পিনাররা আমরা অনেক ভালো ক্রিকেট খেলি, বাট পেস বলারদের যদি আমরা ভালো মতন ডমিনেট করতে পারি ব্যাটসম্যানরা, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওদের টিম সম্বন্ধে একটা আমরা নেট থেকে নামিয়ে একটা প্রিপারেশন আমরা অবশ্যই নিয়েছি। লক্ষ্য তো অবশ্যই, যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে এরকম একটা সিরিজ, আমাদের প্রিপারেশনের জন্য খুব ভালো হবে এবং অবশ্যই আমরা চাবো প্রত্যেকটা ম্যাচ জিততে। এদিকে ক্যারিবীয় কোচ গ্রাহাম ওয়েস্ট মানছেন ঘরের মাটিতে বাংলাদেশ অনেক শক্ত প্রতিপক্ষ, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট বাংলাদেশের বড় শক্তি। তবে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডেও আছেন অনেক প্রতিভাবান বোলার আর প্রতিশ্রুতিশীল কয়েকজন ব্যাটসম্যান। তাই প্রথম ম্যাচে জিততে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ কোচ। ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ।
প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যুবাদের পারফরমেন্সও দারুণ, তবে পেস, স্পিন সহ সব ডিপার্টমেন্টেই আমাদের বোলাররাও ভালো, তাই আমরাও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। কখনোই যুব বিশ্বকাপের শিরোপা ঘরে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজের, তবে ক্যারিবীয় কোচের বিশ্বাস বাংলাদেশের যুবাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বিশ্বকাপের আগে কাজে দেবে এখানকার উইকেটের সাথে মানিয়ে নিতে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে রোববার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা। আগের দিন দুটি অনুশীলন ম্যাচ খেলে রোববার দুপুরে অনুশীলন শুরু করেন মাশরাফি, সাকিবরা। ফিল্ডিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় ব্যাটিং, বোলিং অনুশীলন করেন ক্রিকেটাররা। প্রথম দুই টি-20 দলে না থাকলেও খুলনায় স্কোয়াডের সঙ্গে আছেন তাসকিন, শহীদ, সাকলেন ও মোসাদ্দেক। অনুশীলন শেষে এদিন গণমাধ্যমে কথা বলেননি দলের কোনো ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের সদস্য। আগামী শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল 3টায়। 2017 সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি র্যাঙ্কিংয়ে 5-এর মধ্যে থাকবে, এমনটা বিশ্বাস সাকিব আল হাসানের। সময় সংবাদকে সাকিব জানিয়েছেন, এবছর অনেক টি-20 ম্যাচ খেলার সুযোগ থাকায় পারফরমেন্সে আরও উন্নতি করতে চান তিনি। সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব আজ। রিপোর্ট হুমায়ুন কবির রোজের। ইতিহাসে 2015 সালটা ওয়ানডেতে বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছেন ক্রিকেট বিধাতা। তাই তো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে গৌরবময় অর্জনে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে 7 নম্বর উঠে টাইগাররা নিশ্চিত করেছে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখানেই তৃপ্ত না হয়ে রঙিন পোশাকের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে যেতে চান আরো শীর্ষ পর্যায়ে। আমরা বলতাম যে 10 বছরের ভেতর 5-এর ভেতর দেখতে চাই, যেটা ওয়ানডেতে এখন সম্ভব। তো 16তে যদি আমরা ওটা করতেই পারি, আর 2 ধাপই তো আগাতে হবে। ওয়ানডে তো আমরা অবশ্যই রাইট ট্র্যাকে আছি এখন। সো আমি খুবই আশাবাদী যে আমাদের 5-এর ভেতরে যাওয়া খুবই সম্ভব উইদিন এ ইয়ার অর টু। টি-20 ক্রিকেট জন্ম নেওয়ার পর গেল 10 বছরে মোটে 46টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে মজার ব্যাপার হলো, ওয়ার্ল্ড টি-20 মূল পর্বে খেললে এবছর অন্তত 18টি টি-20 খেলবে টাইগাররা। টি-20 র্যাঙ্কিং নিয়ে আসলে আমি খুব একটা চিন্তিত না, কারণ আমার কাছে মনে হয় আমরা অনেক কম খেলছি, এই কারণে আমাদের পারফরমেন্সের লেভেলটা এরকম অবস্থায়। আমরা যখনই বেশি খেলা শুরু করব, আমরা বুঝতে পারবো খেলাটা আসলে কি ধরনের। আফ্রিদির পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20তে 1000 রান ও 50 উইকেট শিকারের আরেকটি ডাবল রেকর্ডের অপেক্ষায় সাকিব। তাই তো বিশ্ব ক্রিকেট আকাশে টি-20তে সাকিব হলেন বড় বিজ্ঞাপন। মাতিয়েছেন বিপিএল, বিগ ব্যাশ, আইপিএল ও পিসিএল। মাতানোর অপেক্ষায় আছেন পিএসএল। অনেক বড় পাওয়া যে টানা 6টা বছর একটা টিমের হয়ে খেলা কিন্তু ইজি না। তো এই বিষয়টা নিয়ে গর্ববোধ করি যে এরকম একটা টুর্নামেন্ট, যেহেতু আমরা আইপিএলটাকে ধরি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সব থেকে বড় টুর্নামেন্ট, দুবাইতে হবে, অবশ্যই সুন্দর জায়গা, অবশ্যই এক্সাইটেড। সাথে মুশফিক ভাই আছে একই টিমে, তামিম খেলবে আরেক টিমে। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র 38টি টি-20তে 45 উইকেট আর 847 রান করেছেন সাকিব আল হাসান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে মোটর শোভাযাত্রা নিয়ে এক ব্যতিক্রমী অভিযানে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রোববার বিকেলে নগরের কোতোয়ালি থানার সামনে থেকে মোটর শোভাযাত্রা বের হয়। পুলিশ কমিশনারের নেতৃত্বে ব্যতিক্রমী এই অভিযানে নগরের বিভিন্ন থানার প্রায় 100 পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ কমিশনার জানান, বিশ্বকাপ উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী 14 ও 16 জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 27 জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আসর। নিরাপত্তার কারণে ওয়ার্ল্ড কাপ বর্জন, এটা এই মুহূর্তে বাংলাদেশের বেলায় প্রযোজ্য নয়। আমরা 1 সপ্তাহ আগের থেকেই আমাদের এই পরিকল্পনাটা নিয়ে আমরা ড্রাইভ দিচ্ছি। আশা করছি যে এই নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারব। দেশের হকি প্রসঙ্গ, 24 থেকে 26 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দলবদলকে ঘিরে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে দেশের হকি অঙ্গন। ক্লাবগুলোর সাথে সমঝোতা করে দলবদলের সব শর্তে পূরণ করেছে ফেডারেশন। এশিয়া গেমসের আগে এই দলবদল আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন খেলোয়াড়রা। তবে বিদেশি কোটায় 5 জন করে খেলোয়াড় থাকায় কিছুটা বিতর্ক রয়েই গেছে। হকির চিরচেনা মাঠে অনুশীলনী স্টিক ছেড়ে ক্রিকেট খেলায় ব্যস্ত খেলোয়াড়রা। টানা অনুশীলনের ধকল কাটিয়ে কিছুটা বিনোদনের জন্যই এই ব্যবস্থা। কোচ মাহবুব হারুনের তত্ত্বাবধানে 2 দলে বিভক্ত হয়ে নিজেদের ফিটনেস ট্রেনিং এর জন্য ঘাম ঝরাচ্ছেন সারোয়ার কৃষ্ণরা। উদ্দেশ্য আসন্ন এশিয়া গেমস।
এসএ গেমসের আগেই অনুষ্ঠিত হবে দলবদল, তাই খুশি মনেই গেমসের ভেন্যু গৌহাটির উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলাদেশ দল। মানসিকভাবে এই বিষয়টি স্বস্তি এনে দিয়েছে মাহবুব হারুনের শিষ্যদের মাঝে। এসএ গেমসের আগে যেহেতু দলবদল হয়ে যাচ্ছে, দলবদলের আগেই টিম কনফার্ম হয়ে যাবে টোকেন জমা দেওয়ার সাথে সাথে, তো এই হিসাবে আমাদের খেলার মধ্যে আরো বেশি অনুপ্রেরণা জাগাবে। সামনে যে টুর্নামেন্টটা আছে, তো আশা করি যে টুর্নামেন্টে ভালো হবে, কারণ সবারই মোটামুটি টিম হয়ে গেছে লিগে এবং সবাই টিম গুছাচ্ছে, সবাই দলবদল করছে। দলবদল হইলে আসলে অর্থনৈতিকভাবে প্লেয়াররা একটু স্বাবলম্বী হয়, যার কারণে ওইটার প্রভাব খেলার মধ্যে পড়বে। দলবদলে পারিশ্রমিকের পরিমাণও খুব সামান্য হওয়ায় তা নিয়ে খেলোয়াড়দের মাঝে কিছুটা অসন্তোষ কাজ করলেও দীর্ঘদিন বাদে দলবদল হওয়াতেই তারা যেন বেশি খুশি। গুঞ্জন রয়েছে সর্বোচ্চ সম্মানীর পরিমাণটা 3 থেকে 5 লাখ টাকার মধ্যেই ঘোরপাক খাচ্ছে। পাশাপাশি সবার দলই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। আমার মোটামুটি কনফার্ম, আমি মহারডানে এবার ইনশাল্লাহ জার্সি পরে খেলবো। কথা বলতেছি, আমি আবহানিতে আছি, তো আবহানি হয়ে খেলবো ওইটাই। এখন আমি ঠিক আগের ক্লাবটাই আছি, মোহামেডানে অলরেডি সাইন হয়ে গেছে। এবারের দলবদলে সার্ভিসেস দল থেকে সর্বোচ্চ 3 জন, বিকেএসপি থেকে সর্বোচ্চ 7 জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে পারবে ক্লাবগুলো। জাতীয় দলের খেলোয়াড় সংখ্যায় অবশ্য কোনো বিধি নিষেধ নেই। আর বিদেশি খেলোয়াড় কোটায় 5 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করে 5 জনকেই খেলতে দেওয়ার বিতর্কিত বিষয় নিয়ে ফেডারেশনের যুক্তিটা ঠিক এরকম। লিগ কমিটি যদি একটা রুল করে আর ফেডারেশন ইন্টারফেয়ার করলে পরে একটা কনফ্রন্টেশনের মতো হতে পারে আর কি। আমার মনে হয় উইল রিকোয়েস্ট দেম যে আগে যেরকম ছিল যে 5 জন প্লেয়ার রেজিস্টার থাকুক, বা খেললো হয়তো 3 জন খেললো প্লেয়ার, এতে আমাদের লোকাল খেলোয়াড়দের পার্টিসিপেশন বেশি থাকবে আর কি। সব বিতর্ককে পাশ কাটিয়ে এসএ গেমসের আগে এই দলবদল খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখবে, যার প্রভাব মাঠের খেলায় ফুটিয়ে তুলে দারুণ ফলাফল উপহার দেবে জিমি মিমোরা। এমনটাই প্রত্যাশা দেশের হকি সংশ্লিষ্টদের। 120টা স্কুলে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমস প্রসঙ্গ, 20 বছরের দীর্ঘ বিরতির পর এবারের এসএ গেমসে ফিরেছে টেনিস। টুর্নামেন্টে অংশ নিতে 4 ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ টেনিস খেলোয়াড়রা। তবে প্রশ্ন উঠেছে প্রস্তুতি ম্যাচ আয়োজন না করে শুধুমাত্র ট্রেনিং ক্যাম্প করা নিয়ে। যদিও প্রতিবেশী দেশের খেলোয়াড়দের সাথে ম্যাচ ঘাটতি এসএ গেমসে ভোগাবে বলে জানালেন খেলোয়াড় ও ফেডারেশন কর্তারা। বাংলাদেশে পিছিয়ে থাকা এক খেলার নাম টেনিস। পর্যাপ্ত টেনিস টুর্নামেন্ট আয়োজন না করা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অভাবই এর কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই টেনিসে উঠে আসা তারকা হাতে গোনা। বিশ্ব টেনিস র্যাঙ্কিং এর 250 জনের মধ্যে নেই কোনো বাংলাদেশের নাম। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসে খেলবেন বাংলার 6 জন টেনিস খেলোয়াড়। অবশ্যই তারা যদি এই এসএ গেমসের আগে তাদের ইন্টারন্যাশনাল কাউন্টারপার্টদের সাথে খেলতে পারতেন, আর একটু ভালো হতো প্রিপারেশন। বাট নানদালেস আমরা যে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টটি করছি, এটাও সহযোগিতা করবে তাদেরকে। টানা 13 বার জাতীয় চ্যাম্পিয়ন অমল রায় প্রথমবারের মতো খেলবেন এসএ গেমসে। আন্তর্জাতিক টুর্নামেন্টের অভাব এসএ গেমসের ফলাফলে প্রভাব পড়বে বলে জানালেন দেশের এই টেনিস খেলোয়াড়। তবে বিকেএসপিতে চলমান ক্যাম্প নিয়ে আসার কথা শোনালেন দেশে নারী এককে চ্যাম্পিয়ন প্রীতি। টাইমটা অনেক শর্ট পেয়েছি, যদি একটু লং টাইম পেতাম হয়তো আমরা একটু ভালো কিছু করতাম, কিন্তু টাইমটা শর্টের কারণে আমাদের একটু হয়তো আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা রিকভারি করার চেষ্টা করছি। একটা টুর্নামেন্ট খেলার আগে যদি আরও টুর্নামেন্ট খেলা যায় তাহলে অনেক ভালো হয়, ম্যাচ টেম্পারমেন্ট থাকে। সারাক্ষণ প্র্যাকটিস করলে কোনো বেনিফিট আসবে না, যদি গেম না খেলে, ম্যাচ না খেলে কিছু বোঝা যাবে না যে প্লেয়ার কেমন কি আসবে। তো অবশ্যই টুর্নামেন্ট খেলার দরকার। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকে লেভেল 2 সম্পন্ন করার কোচের মুখেও একই অভিযোগ। একটা কম্পিটিশন প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ট্রেনিং এর সমান। হ্যাঁ, অবশ্যই তার চাইতে বেটার প্লেয়ারের সঙ্গে যদি খেলা হয় এটা খুবই ভালো, কিন্তু আসলে এটাতে হয়ে ওঠে না। আমাদের এটা একটা বিশাল প্রবলেম। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, রোনালদো, মেসি নাকি নেইমার, কে হবেন 2015 সালের ফিফার বর্ষসেরা ফুটবলার, জানা যাবে সোমবার রাতে। এফএ কাপের খবর, গাস হিডিংকের অধীনে ঘরের মাঠে জয় তুলে নিয়েছে চেলসি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে স্কার্নথর্প ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ব্লুজরা। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলে চেলসি, ফলে ম্যাচের 13 মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ইভানোভিচের অ্যাসিস্টে প্রতিপক্ষের জালে বল জড়ান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তা। এরপর অনেকবার চেষ্টা করে প্রথমার্ধে আর সমতা ফেরাতে পারেনি অতিথি স্কার্নথর্প। বিরতির পর ফিরে আরও আগ্রাসী ঢঙে খেলতে থাকে ব্লুজরা। মাঠের 42,000 দর্শককে আনন্দ ভাসিয়ে ব্যবধান দ্বিগুণ করেন গাস হিডিংকের দল। 8 রান করে 52 বলে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস চেক। এরপর বাকি সময়টা ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে চেলসি। লিওনেল মেসি ও গ্যারেথ বেলের হ্যাটট্রিকে আলোয় উজ্জ্বল লা লিগা। মেসির হ্যাটট্রিকে বার্সা গ্রানাডাকে হারিয়েছে 4-0 গোলে।
এই জয়ে বার্সা উঠে এলো পয়েন্ট তালিকার শীর্ষে। আর ম্যানেজার জিনেদিন জিদানের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ 5-0 গোলে হারিয়েছে ডেপোর্টিভো লা করুনাকে। এজন্য স্বপ্নের শুরু। রাফা বেনিতেজকে হটিয়ে হঠাৎ করেই রিয়াল ম্যানেজারের গুরু দায়িত্বটা পেয়েছেন জিনেদিন জিদান। আর প্রথম ম্যাচে এই জিদানকে বড় জয় উপহার দিল শিষ্যরা। বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ডেপোর্টিভো লা করুনা রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে বেল বেনজেমারা। ফল আসে খুব দ্রুত। 15 মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। এরপর শুরু হয় গ্যারেথ বেলের ওয়ান ম্যান শো। 22, 49, 63 তিনবার প্রতিপক্ষ রক্ষণকে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ওয়েলশম্যান। ম্যাচের শেষ ভাগে করিম বেনজেমা আরো একটি গোল করলে 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। প্রথম ম্যাচেই হাসি মুখে মাঠ ছাড়তে পারেন ম্যানেজার জিদান। ব্যালন ডি'অরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাকি হাতে গোনা কদিন। তার আগে স্বমহিমায় 4বারের বর্ষসেরা খেতাবজয়ী খুদে জাদুকর লিওনেল মেসি। শুরুর 15 মিনিটেই মেসি ঝরে লন্ডভন্ড গ্রানাডা রক্ষণভাগ। 8 ও 14 মিনিটে 2টি গোল করে এনে দেন বার্সার বছরের প্রথম লা লিগা জয়ে। আর প্রথম গোলে বড় ভূমিকা রাখেন স্প্যানিশ লিগে প্রথমবারের মতো মাঠে নামা আর্দা তুরান। 58 মিনিটে গোল করে 10 মাস পর হ্যাট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি, যা লা লিগায় মেসির 25তম হ্যাট্রিক। 83 মিনিটে গ্রানাডার কফিনে শেষ পেরেকটি ঠোকেন বার্সার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ায় বার্সেলোনা। এই জয়ে 18 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে আছে কাতালান বাহিনী। রায়হান মাসুদ, সময় সংবাদ। স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে সেল্টা ভিগো। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1টায়। এছাড়া রাত 2:45 সিরিয়ার ম্যাচে জুভেন্টাস মুখোমুখি হবে সাম্পদোরিয়ার। জমজমাট লড়াই চলছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এক একটি আসরে। স্প্যানিশ লিগ থেকে শুরু করে ইতালিয়ান সিরিয়া, কোনোটি থেকে কম গুরুত্বপূর্ণ নয়। এবার ভিন্ন ভিন্ন লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও জুভেন্টাসের মতো জায়ান্ট ক্লাবগুলো। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে সেল্টা ভিগোর। শেষ 5 ম্যাচে দুদলেরই জয়ের সংখ্যা 3টি করে হলেও হেড টু হেডের পরিসংখ্যান কিন্তু বলছে ভিন্ন কথা। দুদলের লিগ দেখায় শেষ 6 ম্যাচের মাত্র একটিতে জিতেছে স্বাগতিক সেল্টা। অন্যদিকে পয়েন্ট টেবিলেও এগিয়ে আছে রোজি ব্লাঙ্কোসরা। সমান 18 ম্যাচে অ্যাটলেটিকোর জয় যেখানে 13টি, সেখানে সেল্টা ভিগো জিতেছে 9টিতে। এমন সব পরিসংখ্যান নিয়ে স্তাদিও দি বালাইদোসে স্বাগতিকদের মুখোমুখি হতে যাওয়া অ্যাটলেটিকো এই ম্যাচেও পাচ্ছে না থিয়াগোকে। কিন্তু তা নিয়ে অবশ্য ভাবছে না কোচ দিয়েগো সিমিওনে, কারণ অতিথিদের জার্সি গায়ে যে এ ম্যাচে অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন দলের চমক অগাস্তো ফার্নান্দেস। অন্যদিকে সিরিয়ার ম্যাচে টেবিলে 13 নম্বরে থাকা দল সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামবে টেবিলের চতুর্থ দল জুভেন্টাস। শেষ 5 ম্যাচে 4টিতে জয় পাওয়া জুভিরা লিগের শুরুতে অনেকটা ফিকে হয়ে থাকলেও চলতি মাসে আবারও ফিরেছে আপন সত্তায়। এছাড়া দুদলের মুখোমুখি লড়াইয়ে শেষ 5 ম্যাচের 3টিতে জয় আছে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। সেই সাথে জুভেন্টাসের আছে পাওলো দাইবালার মতো ফর্মে থাকা স্ট্রাইকার। তাই অ্যালেগ্রির শিষ্যরা আপাতত এই ম্যাচের জয় ছাড়া কিছুই ভাবছে না। ফারজানা মুমু, সময় সংবাদ। অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। সুইজারল্যান্ডের জুরিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে 2015 সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম। ক্রিস্টিয়ানো রোনালদো রাজত্ব ধরে রাখবেন, নাকি হারানো মুকুট ফিরে পাবেন মেসি, নাকি প্রথমবারের মতো ব্যালন ডি'অর উঠবে নেইমারের হাতে? জানতে অপেক্ষা করতে হবে সোমবার রাত 11:30 পর্যন্ত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ মানেই মর্যাদার লড়াই। দুদলের এল ক্লাসিকো মানে স্নায়ুর যুদ্ধ। মর্যাদার এই লড়াইয়ের মতোই এখন ব্যালন ডি'অরও যেন হয়ে গেছে মেসি রোনালদোর লড়াই। রূপ নিয়েছে আরও একটি এল ক্লাসিকোর। হবেই বা না কেন, গেল 8 বছরে একমাত্র 2010 সাল ছাড়া বাকি 7টি আসরেই ব্যালন ডি'অরের মনোনয়ন তালিকার শীর্ষ 3-এ ছিলেন মেসি ও রোনালদো। এবার মেসি রোনালদোর সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনা তারকা নেইমারের নাম। উত্তেজনার পারদে ফুঁসছেন সমর্থকরা। কে পাবেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? লিওনেল মেসির 4 থেকে কি 5 হবে, নাকি রোনালদোর 3 থেকে 4, নাকি সব হিসেব ওলটপালট করে মেসি রোনালদোকে হারিয়ে নেইমারের হাতে শোভা পাবে প্রথম ব্যালন ডি'অর? তবে 3 জনের মধ্যে গেল বছরের পারফরমেন্সে এগিয়ে থাকবেন লিওনেল মেসি। গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, কোপা দেল রের সঙ্গে বছরের শেষ দিকে ফিফা ক্লাব বিশ্বকাপ সবগুলো আসরের শিরোপায় জিতেছে বার্সেলোনা। আর দলের সাফল্যের মূল কারিগর ছিলেন লিওনেল মেসি। 56 ম্যাচ খেলে মোট গোল করেছেন 48টি। বার্সেলোনার হয়ে মেসি যতটা আলো ছড়িয়েছেন ততটা আলো ছড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও 52 ম্যাচে তার গোল সংখ্যাও 48, কিন্তু গেল মৌসুমে কোনো শিরোপাই পায়নি রিয়াল মাদ্রিদ।
অন্য দুজনের তুলনায় নেইমারের জন্য এবারের ব্যালন ডিওরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো মনোনয়ন। বার্সেলোনায় গেল মৌসুমে খেলেছেন দুর্দান্ত, 59 ম্যাচে গোল করেছেন 45টি। তাই অনেকের মতে এবার হয়তো দুজনকে টেক্কা দিয়ে নেইমারই পেয়ে যেতে পারেন ব্যালন ডিওর। এ তিনজন ছাড়াও সেরা কোচের পুরস্কারে দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা, বার্সা কোচ লুইস এনরিক ও চিলির কোচ হোর্হে সাম্পাওলি। পারভিন আক্তার, সময় সংবাদ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো ওয়েস্ট ইন্ডিজ। রোববার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে বড় ব্যবধানে হারে 2014 টি-20 বিশ্বকাপ জয়ীরা। আর এই হারের ফলে র্যাঙ্কিংয়ে অবনতি ঘটল লঙ্কানদের। 19 ম্যাচ খেলে 2249 পয়েন্ট আর 118 রেটিং নিয়ে ক্যারিবীয়রা অবস্থান করছে র্যাঙ্কিংয়ের শীর্ষে। অপরদিকে সমান ম্যাচ ও রেটিংয়ে 2242 পয়েন্ট নিয়ে দুধাপ পিছিয়ে 3 নম্বরে অবস্থান করছে লঙ্কানরা। 2014 বিশ্বকাপের পর 6টি টি-20 ম্যাচের মধ্যে 5টিতেই হেরেছে তারা। অপরদিকে একই সময় 8টি ম্যাচ খেলে 4টিতে জয় পেয়েছে ক্যারিবীয়রা। এদিকে 2 ম্যাচ কম খেলে 2006 পয়েন্টের সাথে 118 রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের অবস্থান। 27 ম্যাচে 114 রেটিং নিয়ে 7 নম্বরে আছে পাকিস্তান। এর চেয়ে 13 ম্যাচ কম খেলে 110 রেটিং নিয়ে ভারতের অবস্থান 8ম। এদিকে র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত আছে বাংলাদেশ। 12 ম্যাচে 69 রেটিং নিয়ে টাইগারদের অবস্থান 10ম। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। অকল্যান্ডে সিরিজের শেষ টি-20তে কিউইরা 9 উইকেটে হারিয়েছে লঙ্কানদের। 14 বলে 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন কলিন মুনরো। আর 2-0 সিরিজ জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। রেকর্ড ভাঙা গড়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দলীয় স্কোরে 39 রান যোগ করতে সাজঘরে ফেরেন গুনাথিলাকা, জয়সূরিয়া ও চান্ডিমাল। এরপর ম্যাথুসের 81 রানের উপর ভর করে 142 রানের ছোট সংগ্রহ পায় সফরকারী লঙ্কানরা। জবাবে রেকর্ড ভাঙা গড়ে মেতে ওঠে কিউই ব্যাটসম্যানরা। 143 রানের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে 19 বলে 50 হাঁকিয়ে দ্বিতীয় দ্রুততম 50 রেকর্ড গড়েন গাপটিল। কিন্তু রেকর্ড গড়ার আত্মতুষ্টি বেশিক্ষণ হয়নি গাপটিলের। দলীয় 89 ও ব্যক্তিগত 63 রানে গাপটিল সাজঘরে ফিরলে আরও আগ্রাসীভাবে মাঠে নামেন কলিন মুনরো। মাত্র 20 মিনিটের ব্যবধানে 14 বলে টি-20তে দ্বিতীয় দ্রুততম 50 নতুন রেকর্ড গড়েন মুনরো। রেকর্ড গড়ার ম্যাচে 60 বল হাতে রেখে 9 উইকেটের বড় জয়ের সাথে সিরিজ নিশ্চিত করে কিউইরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন পাকিস্তানের সালমান বাট ও মোহাম্মদ আসিফ। ঘরোয়া লিগে একদিনের ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করছেন স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া এই দুই পাকিস্তানি ক্রিকেটার। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আমিরের খেলতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তেখাব আলম। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় সালমান বাট ও মোহাম্মদ আসিফকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে গেল সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করেন পাকিস্তান টেস্ট দলের সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। এরই প্রেক্ষিতে শনিবার শুরু হওয়া পাকিস্তানের জাতীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন এই দুই ক্রিকেটার। এদিকে নিষেধাজ্ঞা শেষে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের হয়ে খেলবেন আমির, জানিয়েছেন দলের ম্যানেজার ইন্তেখাব আলম। আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমান দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের একটি হলো ম্যাচ জিততে হবে ভারতকে। ফলে আসন্ন সিরিজ বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ধোনিদের জন্য। কারণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচে জয় না পেলে 3 নম্বরে থাকে দক্ষিণ আফ্রিকা থেকে পিছিয়ে গিয়ে 111 পয়েন্ট নিয়ে 4 নম্বরে থেকে নিউজিল্যান্ডের সাথে অবস্থান করতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে ব্যক্তিগত র্যাঙ্কিং বাড়ানোর দিক থেকেও গুরুত্ব বহন করছে দ্বিপাক্ষিক এই সিরিজটি। ওয়ানডেতে সেরা ব্যাটসম্যানদের তালিকায় 1 নম্বরে থাকা প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের কাছাকাছি যেতে হলে এই সিরিজে জ্বলে উঠতে হবে 804 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকা বিরাট কোহলিকে। কারণ মাত্র 28 পয়েন্ট পিছিয়ে থেকে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আরেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা। পাশাপাশি টিম ইন্ডিয়ার অনেক ক্রিকেটারের কাছেও সেরাদের তালিকায় নিজেদের অবস্থান উন্নতির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে এই সিরিজ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিউজিল্যান্ড সফরের প্রথম টি-20-র জন্য উমর আকমলকে নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদে আজমের ফাইনাল ম্যাচে পোশাকের নীতিমালা ভঙ্গ করেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল। সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনের এই ক্রিকেটার মাঠে একটি লোগোর পরিবর্তে জার্সিতে 2টি লোগো নিয়ে খেলতে নামেন। এজন্য ডিসিপ্লিনারি কমিটি নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-20-র দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় উমর আকমলকে। 15 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20-তে মুখোমুখি হবার কথা রয়েছে পাকিস্তানের। টেনিসের খবর, ব্রিসবেন ওপেনের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কানাডিয়ান টেনিস খেলোয়াড় মিলোস রাওনিক।
গেল বছর ফাইনালের এই আসরে রাওনিক হেরেছিলেন ফেদেরারের কাছে। ব্রিসবেনের কুইন্সল্যান্ডে ফাইনালের আসরে মুখোমুখি গেল বছরের দুই ফাইনালিস্ট রজার ফেদেরার ও মিলোস রাওনিক। গেল বছর সুইস তারকা ফেদেরারের কাছে হেরে গেলেও এবারের ফাইনালে শুরু থেকে অপ্রতিরোধ্য কানাডিয়ান টেনিস খেলোয়াড় মিলোস রাওনিক। তারই ধারাবাহিকতায় প্রথম সেটে 6-4 গেমে জয় তুলে নেন রাওনিক। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফেডেক্স, কিন্তু ঘুরে দাঁড়ানো হয়নি গেল আসরের চ্যাম্পিয়নের। ফলে দ্বিতীয় সেটও 6-4 গেমের জয় পেয়ে প্রতিশোধ তুলে নেওয়ার পাশাপাশি শিরোপার আনন্দে মাতেন রাওনিক। রাজশাহীতে শুরু হয়েছে ক্লেমন টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। দেশের বিভিন্ন জেলা ও ক্রিকেট একাডেমি সহ মোট 42টি দল অংশগ্রহণ করছে এই আসরে। উদ্বোধনী ম্যাচে ক্লেমন ক্রিকেট একাডেমি 2 রানে হারিয়েছে গোল্ডেন সানশাইনকে। টস জিতে 3 উইকেটে 174 রান করে ক্লেমন ক্রিকেট একাডেমি। জবাবে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেটে 172 রান করে গোল্ডেন সানশাইন। 7 ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। দুজনই গলফার, একজন লাল সবুজের পতাকা ফেরি করে বেড়ান, অন্যজন গলফে দেশের মাটিতে বিজয় কেতন ওড়ান। দর্শক, বলা হচ্ছে দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান ও নারী গলফার আঞ্জুম অরুণীর কথা। আনুষ্ঠানিকভাবে বিয়ের গাঁটছড়া বাঁধলেন এই গলফার দম্পতি। আলোকসজ্জায় রঙিন অনুষ্ঠান ভেন্যু, জাঁকজমক ও চোখ ধাঁধানো বিয়ের মঞ্চ। কনে বাংলাদেশ জাতীয় নারী গলফার আঞ্জুম অরুণী, আর বর দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান। 2015 সালের 20 জানুয়ারি বিয়ে হলেও সংবর্ধনা হলো রোববার। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে রাজধানী সেনা মালঞ্চে হাজার খানেক অতিথি, যে তালিকায় ছিলেন দেশি বিদেশি সতীর্থ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। বর কনে ছবি তুলেছেন সবার সাথেই। তবে জীবনে প্রথম কখন এসেছিল এমন ছবির মুহূর্ত? পরিচয় কুর্মিটোলা গলফ ক্লাবেই। 2010 সালের ব্রুনাই ওপেনের মাস দুয়েক আগে দেখা হয়েছিল প্রথমবার। আমি অনেক বড় ফ্যান ছিলাম ওনার। অ্যাকচুয়ালি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো 2014 সালে ওদের প্রপোজাল আসে। পরে মা বলেছিলেন যে গ্র্যাজুয়েশন শেষ না হলে আমার বিয়ে দিবেন না। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার জাস্ট 1 মাসের ভেতরেই আমাদের বিয়ে হয়ে যায়। গল্ফ কোর্সে শুরুটা সব সময় দুর্দান্ত হয়ে থাকে সিদ্দিকুরের, কিন্তু অনেক টুর্নামেন্টেরই শেষটা হয় আক্ষেপ দিয়ে। অরুণীর সাহচর্য কি দেবে পরিপূর্ণ সফলতা? সে অনেক ভালো বোঝে গল্ফটা, বিকজ শি ওয়াজ এ ন্যাশনাল টিম প্লেয়ার। সো এটা আসলে সত্যি আমাকে অনেক সাপোর্ট করতে পারে, বিকজ আমার সবগুলো মানে যখন আমি যেদিন ভালো খেলি ওইটাও আমাকে মোটিভ করতে পারে, খারাপ করলেও মোটিভ করতে পারে। সো দিস ইজ রিয়েলি হেল্পিং মি লট। আগে যেমন একা খেলতে যেতাম বিদেশে, লাইক একটু লোনলি ফিল করতাম, খেলার শেষে অ্যাটলিস্ট কথা বলার মতো একজন এখন পার্টনার হলো। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাহরাইনের বিপক্ষে ড্র দিয়ে গোল্ড কাপ শুরু করলো বাংলাদেশ অলিম্পিক দল। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাস বাড়লেও জাতীয় দলের ফুটবলারদের উন্নতির প্রয়োজন, মত সহকারী কোচের। সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ক্যারিবীয় যুবারা। 2017 সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে র্যাঙ্কিং এর 5-এ থাকবে, বিশ্বাস সাকিব আল হাসানের। দলবদলকে সামনে রেখে ক্লাবগুলোর সব শর্ত পূরণ করেছে হকি ফেডারেশন। বিদেশি কোটায় 5 খেলোয়াড় থাকায় রয়ে গেছে বিতর্ক। এবং লিওনেল মেসি ও গ্যারেথ বেলের হ্যাটট্রিকে লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।